ওয়ালাইকুম আসসালাম, আশিক সালাম সাহেব। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভালো আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই মার্কেট আপনার তো জায়গায় তো চলে আসলো, মার্কেট আজকে উঠাবো আমরা। উঠবে নাকি ইনশাল্লাহ? মার্কেট তো উঠাবে আল্লাহ, আমরা চেষ্টা করব। ও না, আল্লাহ তালা তো উঠাবে, আমরা চেষ্টা করবো আর কি, তাই। মার্কেট উঠাবে আল্লাহ, আমরা চেষ্টা মানে আমাদের আল্লাহ আমরা আশা দেয়ার করতে মালিক পারি। আল্লাহ, আমরা তো আসলে কিছুই পারি না। দেয়ার মালিক তো আল্লাহ আমরা তালা, আমরা কি পারি? যে সেটা আর কি আমরা আশা করব যে মার্কেটটা মানে মার্কেট এখনো পড়ার জায়গা আছে ৩,০০০ ৫,৩০০ প্লাস মাইনাস ২০। তো আমরা সকালে ভাই 40 পয়েন্ট পড়ে যাক, সকালে কালকের মধ্যে 40 পয়েন্ট পড়ছিল সকালে, এরকম পড়ে যাক সকালের আমরা মধ্যে আমরা ইনশাল্লাহ। আশা করব যে মার্কেট ইনশাআল্লাহ এখান থেকেই ঘুরবে। এখানে একটা বুল ফ্ল্যাগ হয়ে বিয়ারিশ ফ্ল্যাগ হয়ে আছে, আমি আপনাকে দেখবেন নিশ্চয়ই পরে। বিয়ারিশ ফ্ল্যাগ হয়ে জি আছে জি এখানে জি। একটা ফ্ল্যাগ হয়েছে, ফ্ল্যাগ ব্রেকআউট করেছে এবং ফ্ল্যাগ পোল মিট করেছে। আশা করি মার্কেট এখান থেকে ঘুরবে এবং আমরা এই সপ্তাহ শেষে একটা হ্যামার ক্যান্ডেল হয়তো পাবো। বুঝতে পারছেন কি, একটা হ্যামার ক্যান্ডেল হয়তো এখানে পাবো। তো দেখা যাক। কিন্তু আপনাকে ভাই আরেকটা ভাই কথা এটা তো ভাই, জি ভাই, বলছিলাম যে ভাই এটা হচ্ছে আজকে যদি ধরুন 40 পয়েন্ট পড়ে যায়, তাহলে তো যদি আবার একটু রিকভার করে, তাহলে তো আলহামদুলিল্লাহ বাইচে গেলাম। জি, আমার ধারণা মানে আমার এখন মনে হচ্ছে যে মার্কেটে এখন এরকম একটা সিচুয়েশন মেবি করতে পারে যে মার্কেট নামলো ৫,৩০০ বা ধরেন আরো ২০ পয়েন্ট নামলো ৩,২৮০। হ্যাঁ, 280। একেবারে ৪ ডিজিটের একটা সংখ্যাতে বুলস আই দেওয়া কঠিন। তো ৪,৩০০, ৪,২৮০ বা ৪,৩২০, 5380, 5280। ৫,৩২০, সরি হ্যাঁ ৫,৩২০, ৫,৩০০, ৫,০০০ এইরকম জায়গা থেকে হয়তো মার্কেট একটু ঘুরলো, ঘুরে সে করবে কি এখন ৫,৪৫০ থেকে 25। ৪,৫৫০ থেকে ৫,৩০০ এরকম জায়গাতে মার্কেট কিছুদিন ঘোরাফেরা করবে। করার পরে হয়তো সে উপরের দিকে আবার রান দিবে। কেমন? আশা করছি এরকম একটা মার্কেট আমরা দেখতে পারি হয়তোবা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মার্কেটে ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে খেয়াল রাখা উচিত। মার্কেটে তো এখন প্যানিক সেল হচ্ছে। প্যানিক সেল হওয়ার কারণে অনেক ভাই শেয়ার এই যে ভাই, কিন্তু এত, যেখানে লেনদেন ছিল 1500 কোটি, সেখানে এত 500 কোটি হয়ে গেল কেন ভাই? ওই যে যারা স্মার্ট মানি আছে তারা সাইড লাইনে দাঁড়ায় আছে। তারা তাদের কাছে সাইড লাইনে আছে। তারা তা তাদের এখন তো যদি ভাই কিছু কি আসবে না, স্মার্ট মানি ধরেন 5300 কাছাকাছি, এই 5280, এখানে জায়গাতে ঠিকঠাক এই জায়গাতে যারা বড় টাকা নিয়ে ব্যবসা করেন তাদের তারা আসবে। তারা এই জায়গার জন্য অপেক্ষা করে আছে কিন্তু কেমন যে মার্কেট আসে একটা কারেকশনে আসবে। তারা বুঝে যে মার্কেটের একটা বিশ্রাম দরকার। আমরা বুঝতে চাই না। আমরা জি কারেকশনের জি কথা জি জি। বললে পরে আমি দেখেছি ফেসবুকে একটু বেশি রিঅ্যাক্ট করে। ফেসবুকে যারা থাকেন তারা বেশি রিঅ্যাক্টিভ। তো ওনারা হ্যাঁ, ওরা ভাবে কি ভাই, ফেসবুকে বললে ভাবে কি আপনিই ফেলাই দিচ্ছেন মার্কেট। আমি ফেলাই দিচ্ছি, অথচ আমার ফেলানোর কোনো সাধ্য আছে বা কারো কোনো ফেলানোর সাধ্য আছে? ওরা বেশি খুব রিঅ্যাক্টিভ। বরং আমাদের ইউটিউব বরঞ্চ ভাই আপনি সতর্ক করতেছেন, যে এখানে সতর্ক হও তোমরা। বরং তারা হ্যাঁ, সতর্ক হতে রাজি না। এক্স্যাক্টলি। বরং ইউটিউবের যারা অডিয়েন্স আছেন তারা অনেক বেশি ম্যাচিউরড। তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু ফেসবুকের অডিয়েন্সগুলো একেবারেই ইম্যাচিউরড। তারা বুঝতেই চায় না যে মার্কেটের একটু কারেকশন দরকার, মার্কেটের একটু বিশ্রাম দরকার। মার্কেট অনেকখানি বেড়ে গিয়েছে। মার্কেট যদি টানা বাড়ে তাহলে মার্কেটে ব্যবসা করা যায় না। বরং এরকম কারেকশন দিয়ে বাড়লে পরে মার্কেটে ব্যবসা হয়। এই বিষয়গুলো ওনারা বুঝতেই চান না। ওনারা খুব মানে কঠিনভাবে রিঅ্যাক্ট করে যদি বলা হয় যে মার্কেট কারেকশনে যাবে বা পড়বে। মানুষ খালি আশার কথা শুনতে চায়, বুঝছেন? এই হচ্ছে সমস্যা। জি জি জি। তো কি করলেন কালকে, কেনা বেচা কিছু করলেন? ভাইয়া না, মার্কেটের যে অবস্থা, কি কিনবো? কালকে তো কিছুই কিনে নাই, কালকে বসে আছি কিছু। কালকে অনেক শেয়ারই কেনা উচিত ছিল এই মার্কেটে, আমি মনে করি। মানে আমরা ধরে নিব যে মার্কেট ৫,৩০০ বা ২৮০ ব্রেক করবে না, এটা ধরে নিয়ে আমাদের এখন শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া উচিত আমি মনে করি। তারপরে যদি মার্কেট পড়ে সেক্ষেত্রে তো আমাদের স্টপ লস হাতিয়ার আছেই। আছে। এই হচ্ছে অবস্থা। ভাই 5280 নিচে চলে গেলে কি ভাই 5000 চলে আসবে মার্কেট ভাই? মার্কেট যদি ৫,২৮০ ধরেন, আমি ৫,৩০০ই প্রত্যাশা করছি, কিন্তু আমি ২০ পয়েন্ট হাতে রাখছি আর কি যে মার্কেট ডিপ করতে। আমি আপনাদেরকে বিষয়টা জাস্ট দেখাই একটু সাপ্তাহিক চার্টে, জি পরে জি। দেখে নেবেন। দেখেন এটা হচ্ছে আমাদের ৫,৩০০ থেকে ৫,২৮০-র একটা এরিয়া। এখানে আমি দেখাই, এইখানে এইখানে একবার, এইখানে একবার, এই জায়গাটাতে এইখানে একবার, তারপরে এইখানে একবার,
তারপরে এইখানে একবার কত ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গায় যদি ব্রেক করে যায় মার্কেট এই জায়গাতে একবার, এই জায়গাটা ব্রেক করার পরেই তো আমাদের 2020 সালের মুভমেন্ট হলো। তারপরে এই জায়গাটা ব্রেক হুম। করার পরেই 2016 সালে আমরা একটা মুভমেন্ট দেখেছিলাম। 2010 সাল থেকে মার্কেট যখন পড়ে তখন এইটা এই জায়গাটা 5280 এরকম জায়গা প্লাস মাইনাস জায়গাটা ব্রেকআউট হওয়ার পরে মার্কেট আর অনেক দিন উঠতে পারেনি, প্রায় 2011 থেকে 17, কতদিন, প্রায় 6 বছর এইটা রিকভারি করতে বছর। পারেনি। করোনাকালীন সময়ে এইটা ব্রেক করে গেল, ব্রেক করার পরে উঠতে পারছিল না, উঠার পরে মার্কেট দেখেন ঝাড়ে দৌড় দিল উপরের দিকে। তারপরে আবার এই যে এই গত এই জালিম সরকারের আমলে মার্কেট পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে দেখেন আবার সে এখানে রিকভারি করেছে। এখন এইটা নিচের দিকে নেমে যাওয়া মানে হচ্ছে মার্কেট আবার তার এই অতীতের এই খারাপ দিনগুলোতে ফিরে যাওয়া। মার্কেটের পক্ষে আর 5300 বা 280 পার করা কি সম্ভব হবে? বাড়ি খেতে নিচের দিকে পড়ে ও, যাবে। আমরা কল্পনাও করতে পারছি না যে মার্কেট, মানে আমরা চাচ্ছি না আর কি যে মার্কেট আবার ওই জায়গাতে নামুক, এই জায়গাটা থাকুক, বুঝতে ধরে পারছি। রাখুক। কেমন? জি জি জি। খুবই জি শক্ত ভাই। একটা রেজিস্ট্যান্স, খুবই শক্ত একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মার্কেট, মানে আমি যখন মার্কেট উঠছিল উপরের দিকে তখন আমি তাকাইছিলাম এই জায়গার দিকে যে এই মার্কেট এই জায়গাতে কি আচরণ করে, 5000, 5000 200, 5280 বা 300 এই জায়গাতে কি করে দেখেন। এই জায়গাতে সাপ্তাহিক ক্যান্ডেলে একটা কি বড় ক্যান্ডেল দিয়ে পার করেছে, তারপরে এটাকে রিটেস্ট করেছে পরে একটা ক্যান্ডেলে দিয়ে। তো আশা করি এইটা একটা খুব শক্ত সাপোর্ট, এবং এই সাপোর্টটা মার্কেট হয়তো ইনশাল্লাহ ব্রেক করবে না। তারপরে যদি ব্রেক করে সেটা দুর্ভাগ্য, এরকম ব্রেক তো আমরা দেখে জি অভ্যস্ত জি জি আছি। জি 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 জি। এখন জি। কিছু তো ভাই এর মধ্যে কিছু শেয়ার তো ভালো বিজনেস দেবে ভাই, অনেকগুলো তো আমাদের অনেক করলো। আমাদের অডিয়েন্সের জন্য একটা শেয়ার টেয়ার দেন, আপনারা তো হাউসে থাকেন, হাউসের ভাই কিছু খবর খবর। বিডি কমটা ভাই অডিয়েন্সের জন্য দিলাম। বিডি কম এটা কিন্তু ভাই ভালো জায়গায় আছে, উঠবে না ভাই। বিডি কম ভালো জায়গাতে আছে ডেফিনেটলি। আমাদের অডিয়েন্সের জন্য 2-3টা শেয়ার দেন, তারা আপনাকে খুব বিশেষভাবে আপনাকে মানে বঙ্গজ 110 টাকা ভাই, আপনার কেনা দামের কাছাকাছি 110 টাকা বঙ্গজ, 125 টাকা সেল, এই তো ভালো জায়গা ভাই বঙ্গজ। বঙ্গজ, বঙ্গজ, হ্যাঁ, দেখি বঙ্গজের কি অবস্থা। বঙ্গজ ফিবোনাকিটা টেনে দেখি আগে, দাঁড়ান। বঙ্গজ, বঙ্গজ কাছাকাছি চলে আসছে 110 টাকা, ঠিকই আছে। 110 টাকায় কিনে বিক্রি করতে হবে 129 টাকায়। কেমন? তাহলে অনেক টাকা। হুম। জি ভাই অনেক টাকা। মানে এখানেই কেন, মানে এখানে আজকে শুরুতেই যদি 112 টাকা কাছাকাছি আসে, 113 টাকা 12 টাকা এই লেভেলে একশো আসলেও বাই দশ দিতে হবে, একশো 10 টাকা তো না। একশো 110 টাকা রিজনেবল প্রাইস বঙ্গজের জন্য। একশো দশ জি জি। টাকায় যদি পাওয়া যায় তাহলে পরে আবার আমরা একটা আর এই জায়গাটা কিন্তু এভারেজ প্রাইস ভাই, এর নিচে কিন্তু সে সহজে বছরে কিন্তু এইখানে যদি নিচেও নামে সে কিন্তু বছরে একবার এখানে আসে, মানে নিচে আহ, গেলেও এইখানে আসে কম দাম সুন্দর সুন্দর সুন্দর। বঙ্গস্তা। বঙ্গজ একটা সুন্দর জায়গাতে আছে, আশা করি এই জায়গাতে 110 টাকাতে যারা কিনতে পারবে, কাছাকাছি চলে আসছে 2-3 টাকা এদিক সেদিক, সে একটা তারা একটা কুইক গ্যাপ পাবে আশা করি। আপনার এই চয়েসটা ভালো। আশা করি আমার যারা অডিয়েন্স আছেন, যারা আপনাকে ভালোবাসেন আর কি। সেদিকে সিলেট থেকে এক জি জি ভদ্রলোক জি ফোন জি। দিয়ে বিশেষভাবে আপনার কথা জিজ্ঞাসা করেন, ফেসবুকে আমি ওইটা দিয়েছি, একটু খুঁজে দেখেন। ও তো বিশেষ করে আপনার কথা মানে আপনাকে বেশি একটু দোয়াই করলো বলতে গেলে পারে, তো যাই তাই হোক। কি বলে, কি বললো, কি বললো আমি ভাই? আপনাকে লিংক দিব ইনশাল্লাহ। ঠিক তো আছে দিন ভাই। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ভালো আমার কাছে আর বঙ্গজ দিলেন, বিডি কম দিলেন, আর একটা শেয়ার দেন। বঙ্গজ বিডি কম আর হচ্ছে মন তো খারাপ ভাই। আমি মানে লস করে আপনার কথা শুনিনি আমি, আমি সাইডলাইনে ছিলাম। আসলে কি এত মানে খারাপ জায়গা, আসলে আপনি ভালো করছেন ভাই, ইরিগেশন দিয়ে টাকা নিয়ে ফেলছেন, ওটাই হুম। ভালো। টাকা থাকলে চুলকা ইনকাম মানে ও ট্রেড করতে ও, ইচ্ছে ও, করে, ভাবি কি মনে হচ্ছে যে লাভ করবানি সমস্যা নেই, লাভ করবানি লস হলো মানে কোনো আহ, সমস্যা নেই, লাভ হবে, এই চিন্তা করে লস হয়ে যায়। সাইড লাইনে থাকতে পারাটাই হচ্ছে বুদ্ধিমান। হাউজে কারণ এই যে টাকা। দেখেন ভাই, এই দেখেন ভাইয়া, এই ধরেন আমার 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 নিজেরই লাখ টাকা মানে 1 লাখ টাকার মতো লস হয়ে গেল। এই যে আপনি কিন্তু ভাই এইখান থেকে আগায় গেলেন কেমন, আপনি 1 লাখ টাকা তো লস করলেনই না, বরং আপনি অ্যান্টি দিলে এখন 1 লাখ তো লাভ করবেন, সাথে আরো কিছু টাকা লাভ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি কিন্তু আগায় গেলেন। এই যে লসটা এটা কিন্তু রিকভার, এই আমরা খালি কি করি, লাভ করি আবার লস করি, এই জন্য পিছিয়ে যাই আমরা। এক্স্যাক্টলি তাই, মানে আমি দেখেছি অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার তো অনেকদিন হলো ব্যবসা করা। মার্কেটে জি জি। অ্যাকাউন্টে টাকা থাকলে পরে সেই টাকা ওখানে ফেলে রাখা যায় না, উপায় হচ্ছে, না বুদ্ধি না। হচ্ছে টাকা তুলে নেওয়া ওখান থেকে। টাকা তুলে নিলে পরে জি তখন আবার ওই ব্যাংকে যায় চেক লেখো, চেক লেখে অ্যাকাউন্টে জমা দাও, একটা প্রসিডিওর থাকে, টাকা থাকে না, চাইলে পরে কেনা যায় না। এটা একটা
আম, এইটাই এটা একটা বুদ্ধিমানের কাজ, যে যখন বুদ্ধিমানের কাজ। বোঝা যাচ্ছে যে মার্কেট পড়বে তখন উঠায় ফেলানোই ভালো টাকা। এক্স্যাক্টলি তাই, টাকা ওখানে না রাখাটাই বুদ্ধিমানের কাজ। আবার ব্যবসা করতে ইচ্ছা হলে টাকা নিয়ে এসে ঢুকাতে হবে, তো যাই হোক, এ হচ্ছে আর অবস্থা তার। মার্কেটে তো ভাই সারা বছর বিজনেস দিবে না তো, আপনি 10 মাসের 12 মাসের মধ্যে হয়তো সর্বোচ্চ 4 মাস আপনার বিজনেস দেবে, 8 মাস আপনার লুজার করাবে। না, এটা আসলে আমাদের দেশে না আশিক, পৃথিবীর সব দেশেই, মানে পৃথিবীর সব দেশে সবখানেই মার্কেট 70% সময় সাইডওয়েজ থাকে আর 30% সময় ট্রেন্ডে থাকে, এটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক। তো আমাদের দেশে এই প্রবলেমটা হয়তো একটু বেশি, আমাদের দেশে হয়তো 80% সময় সাইডওয়েজ থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা শর্ট সেল করতে পারি না। মানে আমাদের জি জি দেশে জি জি। আমরা ওই খালি কিনতেই পারি, আমরা বেচতে পারি না। যদি আমরা বেচতে পারতাম তাহলে পরে আবার এই মার্কেট খারাপ কি ভালো সেটা বদার করতো না, আমরা যে কোনো মার্কেটে যে কোনো সময় ব্যবসা করতে পারতাম। আমাদের যারা আছেন এই মার্কেটে তারা হয়তো শর্ট সেল সম্পর্কে ধারণা রাখেন না। শর্ট সেল মানে হচ্ছে উপরে বিক্রি করে দেওয়া যায় অগ্রিম। মানে এখন মনে হচ্ছে যে জি বঙ্গজ ভাই। পড়ে যাবে এই জায়গাতে, তখন আমি বঙ্গজকে অগ্রিম বিক্রি করে দিতে পারি, পরে নিচের দিকে এসে ওটা অ্যাডজাস্ট করতে হয় কিনে, মানে আমরা ট্রেড ক্লোজ করা বলা হয় ওদের দেশে। মানে ওটা আপনি বিক্রি করে দিয়েছেন অগ্রিম, পরে ওইটা কিনেন, এটা আমাদের দেশে নাই। আমাদের দেশের সফটওয়্যারে কেনার সময় স্টপ লস টেক প্রফিট সেট করে দেওয়া যায় না। আমাদের দেশের শেয়ার মার্কেটে ধরেন এই জায়গাতে শেয়ার নামলো, আমি বুঝতে পারছি নামবে, এই জায়গাতে অগ্রিম বাই লিমিট সেট করে দেওয়া যায়, মানে এই জায়গাতে আসলে পরে অটোমেটিক বাই স্টার্ট হয়ে যাবে। আপনি কিনেন, এই জায়গাতে জি স্টপ জি লস জি। সেট করে দিলেন, এখানে প্রফিট দিয়ে দিলেন। এই বাই লিমিট নাই আমাদের মার্কেটে। আমাদের মার্কেটে এইগুলো আসা দরকার আমি মনে করি, সফটওয়্যারের একটু উন্নতি করা ও দরকার। জি ভাই। ভাই আরেকটা শেয়ার হচ্ছে ভাই ওই যে সিনো বাংলা, আপনি বলছিলেন যে 12 টাকা আসলে বাই করা যায়, এটা কি ভাই এখন কি নিচে চলে গেল, আর কি কেনা যায় এখানে না? সিনো বাংলা না, সিনো বাংলা এখনো খারাপ হয়নি, বুঝতে পারছেন? সিনো বাংলা আমি একটু দেখি, দাঁড়ান, সিনো বাংলা এখনো খারাপ হয়নি। সিনো বাংলা, সিনো বাংলা, সিনো বাংলা, সিনো বাংলা এখনো খারাপ হয়নি। সিনো বাংলা এই জায়গাতে কেনা যায়। সিনো বাংলাতে আমরা কোন ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট সেটা আগে দেখি। এখানে এখানে হচ্ছে এই ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটা। এই ক্যান্ডেলের গোড়াটাকে স্টপ লস ধরে, ধরেন 45 টাকা 50 পয়সা, এটাকে স্টপ লস ধরে এখন 11 টাকা 6 টাকা, এই 6 টাকার একটা ঝুঁকি নিয়ে আমাদের বাই করা যেতে পারে এই শেয়ারটাতে, ভালো। হুম। এই শেয়ারটা প্রায় লাইফ হাইয়ের কাছাকাছি আছে, চেষ্টা করেছিল লাইফ হাই পার করতে পারে নাই। হ্যাঁ, এবার অনেকেই চেষ্টা করছে, অনেকেই পারে নাই, সবাই ব্যাক করে চলে আইছে। হুম। তারপরে ভাই ওই যে স্কোয়ার নিটটাও কিন্তু ভাই ভালো ব্যবসা দেয়, 27 টাকা 26 টাকা 50 আসে, আবার 29 টাকা যায়। স্কোয়ার নিট শেয়ারটা আমি 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 প্রত্যাশা করেছিলাম যে শেয়ারটা ভালো হবে, এখনো যে খারাপ হয়েছে তা না, কিন্তু কিন্তু গত দিনের মার্কেটে ঝড় সামলাতে পারেনি এই গতকালকে শেয়ারটা। না হইছে কি, আগের দিন কিন্তু ভাই মার্কেট কিন্তু খারাপ ছিল, 70 পয়েন্ট মাইনাসের মধ্যে কিন্তু বাড়ছে স্কোয়ার নিট টেক্সটাইল গুলা। গতকালকে টেক্সটাইল গুলো শুরুতেই টেক্সটাইল গুলো সব সকাল থেকেই লাল গতকালকে। আমার মানে দৃষ্টিতে ভাই এই মুহূর্তে আপনার অডিয়েন্সের উচিত হবে ইনশাল্লাহ, মানে আমার ধারণা আর কি, লো পেড থেকেই মার্কেট কামব্যাক করবে, লো পেড দিয়ে মার্কেট কামব্যাক করবে, লো পেডে থাকা মানে আপাতত কিছুদিন, এক সপ্তাহের জন্য হলেও। কারণ লো পেড দিয়ে মানে মার্কেটে তো টাকা কম, তো লো পেড দিয়ে আগানো সহজ হবে আর কি, আপনি আপনি তো সহজে দ্রুত। আপনি তো আপনি তো হাউসে থাকেন, হাউসে ব্যাংকগুলো সম্পর্কে লোকের কি ধারণা বলেন তো? ব্যাংক হ্যাঁ, ব্যাংক, ব্যাংক ব্যাংক সেক্টর। কেউ কেনে না তো, আমি কারো দেখি নাই যে কেউ একটা ব্যাংক কেনে, আর যারা কেনা আছে তারা তো খুব কষ্টের মাঝে আছে। যেমন দেখেন ভাই আমাদের একটা সংগঠন আছে যেখানে ভাই আমরা হচ্ছে 10 জন সংগঠনের সদস্য। আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা 2015 সালে সংগঠনটা করি, 1,000 টাকা করে জমা দিতাম, পরে 2,000 টাকা করে করলাম। তো এই সংগঠনে আমরা ভাই 10 জন সদস্য, 10,000 টাকা দিতাম জমা। হুম। তো আমাদের সংগঠনে ভাই হচ্ছে আমরা শেয়ার কিনতাম এই টাকা দিয়ে 2015 সাল থেকে। তো আমাদের জমছে 1,20,000 টাকা একজনের, সেইখানে আমাদের হচ্ছে 4 লাখ টাকা এই শেয়ার কিনেই কিন্তু ভাই, হুম। মানে 40 লক্ষ টাকার মালিক হয়েছে আমরা 4-10 জনে। বাহ, মাশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে এইখানে দেখেন ভাই, আমরা গত 4-5 আগে আমরা হচ্ছে জিআইবি ব্যাংক কিনছিলাম 5 টাকা করে। হুম। 5 টাকা করে কিনছি, ভাবছি যে সেটা তো 10 টাকা ছিল, 5 টাকা অর্ধেক দাম কিনি তাহলে। সেই শেয়ারটা ভাই এখন 1 টাকা 60 পয়সা, বায়ার নাই। এখন শুনতেছি যে মানে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে অর্ডার আসছে যে আপনার ছিল ডিলিস্টেড হয়ে তালিকা যাবে। চুতে হবে 5টা ব্যাংক, ডিলিস্ট হ্যাঁ তা 5টা ব্যাংক ডিলিস্টেড হবে। তালিকা চুতে হবে। তাহলে চিন্তা করেন যে আসলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত, এখানে কেন এরকম হবে?
আমি আহ এটা বুঝি না, মানে মানুষ তাহলে এখানে নিশ্চয়তা কোথায়, টাকার নিশ্চয়তা কোথায় মানুষের, যে এখানে মানুষ কিনলো, কেনার পরে যদি নিশ্চয়তা না থাকে। শেয়ার মার্কেটে ব্যবসা করতে গেলে পরে সবচাইতে বেশি যে ভয়টা আমি পাই সেটা হচ্ছে রিয়েল এস্টেট হওয়া। আমার চোখের ঠিক। সামনে পদ্মা সিমেন্ট নামে একটা কোম্পানি ছিল, আপনার মনে আছে কিনা, ওইটা রিয়েল জি এস্টেট জি জি। হয়। তারপরে পিএলএসএফ রিয়েল এস্টেট হয়েছিল, ইউনাইটেড এয়ারওয়েজটা রিয়েল এস্টেট হয়েছিল, এরও আগে চিকটেক্স এগুলো সব মানে ওটিসিতে চলে গিয়েছিল। তো মানুষজন খুব কষ্ট পায়। আমি মানুষজনের কান্না দেখেছি এই শেয়ার মার্কেটে। এবং এই কারণেই না আমি আসলেই তো ভাইয়া। এই কারণেই আমি মার্কেটে ব্যবসা করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করার পক্ষে। কেমন যে সতর্ক সতর্ক, জি জি সতর্ক জি জি। হওয়ার পক্ষে। আমার হিসাবে সেক্টর নিয়ে কথা বলছিলাম, আমার হিসাবে ব্যাংক সেক্টর ধরেন আরো একটু নামা উচিত। কেমন ব্যাংক সেক্টর যদি আরো একটু নামে, জাস্ট আলোচনার স্বার্থে, আমি ব্যাংক নিয়ে আর ব্যবসা করি না। ধরেন ব্যাংক 14 টাকা 60 পয়সা এরকম জায়গাতে নামা উচিত। এখন 15 টাকা 20 পয়সা আছে, তার মানে এদিকে 8, মোটামুটি আরও 6 পয়েন্টের মতন, 0.6-এর মতন নামা উচিত ব্যাংকের। ব্যাংক নামলে পারে অন্যান্য সেক্টরকে দিয়ে মার্কেটকে ঘোরাতে হবে। সেক্ষেত্রে আশা করি কোম্পানি খারাপ হবে না। জি ভাই জি ভাই। তো মানে ব্যাংক মোটামুটি ভাই ব্যাংক সেক্টরে কি, হ্যাঁ ব্যাংক সেক্টরের মতো কি, ব্যাংক সেক্টরে আমাদের যেই মানে বর্তমান যে গভর্নমেন্ট মানে যারা আসছে, হুম হুম এই বিশেষ করে মনসুর, এ তো হুম। মাথা মোটা, এ কিছুই বোঝে না। এই মাথা মোটা এই আপনি কি কিন্তু করলো দেখেন ভাই, ও আপনি আসার কিন্তু সাথে অনলাইনে সাথে ভাই, আছেন। ও আচ্ছা আচ্ছা দাদা, ও সরি 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 ভাই। দেখেন ভাইয়া, আসলে কি আমাদের দেশে মানে এনাদের উচিত হচ্ছে গেলে, ওনারা তো অনেক বড় পোস্টে থাকে, বড় পোস্টে আছেন, হ্যাঁ এনারা হচ্ছে উচিত হচ্ছে যে একটা কথা বলার আগে সিদ্ধান্ত ভাইবে চিন্তা কথা বলা। কেমন, যেমন আপনি যদি চিন্তা করেন যে ভাই, আপনি ধরেন আপনি অর্থ উপদেষ্টা, অথবা আপনি হচ্ছে আপনিই আপনি হুম হচ্ছে গভর্নর, আপনি যদি এখন এই মুহূর্তে যদি বলেন যে ব্র্যাক ব্যাংক এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে ভুগতেছে, তাদের অবস্থা ভালো না, ঝুঁকির মধ্যে আছে, হুম হুম গ্রাহকরা কিন্তু সঙ্গে সঙ্গে টাকা তোলা শুরু করবে। হুম 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 হুম। তো ব্র্যাক ব্যাংক কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে শক্তিশালী ব্যাংক, তাদের ভিত অনেক মজবুত। এই ব্যাংকে কিন্তু ভিত নড়ে যাবে, কারণ সাধারণত ব্যাংক হ্যাঁ গুলো হ্যাঁ। চলে আমানতের উপর থেকে। আমানত, আপনার টাকা রাখলে সেই টাকা দিয়ে ব্যাংক চলে, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নাই। আমানত যদি বন্ধ হয়ে যায়, দেখেন না ওইসব ব্যাংকগুলো যদি আমানত রাখা বন্ধ হয়ে যায় ভাইয়া, আমানত রাখা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংক এমনি দেউলিয়া। যেমন আপনি দেখেন, আপনার এক্সিম ব্যাংক ছিল, আপনার একটা অ্যাকাউন্ট, আপনি টাকা তুলে ফেলছেন, এখন কিন্তু আপনি এক্সিম ব্যাংকে টাকা রাখতেছেন না, না আমি টাকা রাখছি না। রাখতেছেন না। না। ওই টাকাগুলো কিন্তু রোলিং হইতো, ব্যাংকে তো টাকাটা, আপনার টাকা আমাকে দেয়, আমার টাকা আপনাকে দেয়, এটা হচ্ছে ব্যাংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে আল্লাহ বাঁচাই দিয়েছে আমাকে, বুঝছেন, আমার একদম হালাল ভাই টাকা এখন কি, টাকা ছিল। দিচ্ছেন, এখন দিচ্ছেন, এখন আমি দিচ্ছে না জানি ভাই, না, এক্সিম ব্যাংক কি টাকা দিচ্ছে? আমি জানি না, আমি আমি কিভাবে কিভাবে টাকাগুলো সব সরাই নিয়েছি ওখান থেকে, আমি প্ল্যান করেও সরাইনি। একবার হাউজে রিকুইজিশন দিলাম, ওরা টাকা পাঠায়নি, আর আমি মেসেজও চেক করিনি, আমি চেক দিয়েছি, আমাকে টাকা দিয়ে দিয়েছে। আমি মনে করেছি বাহ, হাউস তো ভালোই দ্রুত টাকা দিয়ে দিয়েছে। পরে যেয়ে দেখি হাউস টাকা পাঠায়নি। তার মানে কি, আমি ব্যাংক থেকে টাকাগুলো এভাবে এভাবে বুঝছেন উঠে আসছে আমার কাছে। তো যে টাকাগুলো ও, তুলে নিয়েছি সে টাকাগুলো আর পরে দিইনি। আমার কাছে এখন এক্সিম ব্যাংকে যে টাকা আছে সে টাকা যদি ওরা আমাকে নাও দেয়, আমার আফসোস থাকবে না। কোন ব্যাংকই টাকা দিচ্ছে, বা বিশেষ করে জিআইবি ব্যাংক প্রতি মাসে আমার কাছে জিআইবি ব্যাংকে টাকা পাবো 1.5 লাখ টাকা, সেখান থেকে প্রতি মাসে আমাকে দেয়, কার্ড দিয়ে 2 বার তুলতে পারি 3-6 হাজার, আর অ্যাপস থেকে নিতে পারি 3 হাজার, 9 হাজার টাকা পাচ্ছি প্রতি মাসে জিআইবি ব্যাংক। আচ্ছা। আর ফার্স্ট সিটি ব্যাংক কোনো টাকাই দিচ্ছে না। জিআইবি ব্যাংক, ফার্স্ট সিটি ব্যাংক, তারপর হচ্ছে ওদিকে আপনার আছে ইউনিয়ন ব্যাংক, এই পাশে হুম আপনার হুম হুম এক্সিম ব্যাংক, এসআইবিএল, এই 5টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ। হুম 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 হুম। ভাই এখন আমার আমার ধরেন ব্যাংকে যারা, আমাদের মার্কেটে যারা হচ্ছে আছে, তারা তো ধরেন শেষ, তারা তাহলে কিছু তো হয়ে গেল, আর যারা ব্যাংকে যারা আমানত রাখে, এরা কি টাকা ফেরত পাবে? না, ওই যে গভর্নর বলেছে যে 2 লাখ টাকা যারা ক্ষুদ্র আমানত দেয় তারা ফেরত পাবে, 2 লাখ টাকার অধিক যারা টাকা আছে তারা তারা এটাকে দীর্ঘমেয়াদী প্রসেসের মাধ্যমে টাকাটা ফেরত পাবে, এবং এই টাকাটা ফেরত দেয় এবং সমস্ত স্কিম যে বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি 5 বছর মেয়াদী সঞ্চয় হিসাব রেখেছিলেন, ওইটা ব্যাংক আর ওটা নাকচ করে মানে খারিজ করে দিবে, না দিয়ে ও, আপনি ধরেন আপনাকে টাকাটা কবে মূল ফেরত টাকা দেবে, যেটা। হ্যাঁ মূল টাকাটা কবে ফেরত দেবে সেটা এখনো ওরা বলেনি। ফেরত দেওয়ার সময় ওরা আপনাকে 4% হারে লভ্যাংশ দিবে, এরকম একটা মানে ও, চিন্তা ভাবনা চলছে বুঝছি ওদের। বুঝছি বুঝছি। কিন্তু আপনি যে 6 বছর মেয়াদি, 8 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি যে টাকাগুলো ফিক্সড করে রেখেছিলেন ওইটা ওরা বাতিল করে দিবে। ওইটা আর থাকবে না, ও এবার সব স্কিম বাতিল হবে ও আর কি। এরকম একটা নির্দেশনা ভাই, গভর্নর সাহেব দিয়েছেন আমি শুনেছি। ও আচ্ছা ভাই, আর লাস্ট একটা শেয়ার দেখে দেন ভাই, ই কেবল। এই কেবল, ইস্টার্ন কেবল, ইস্টার্ন কেবল দেখা যাক। শেয়ারটা এখনো ওই যে 128 টাকার একটা সাপোর্টের উপরে দাঁড়ায় আছে। 128 টাকা সাপোর্টটা যদি পায় তাহলে পরে ইস্টার্ন কেবলের ক্ষেত্রে আমরা
উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে শেয়ার। 128 টাকা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। 28 না টাকা হলে কত টাকা ভাই? 128 টাকা ভাঙলে পরে শেয়ারটাতে আমরা আশা করি প্রথম ধাক্কায় 160 টাকা এরকম জায়গাতে প্রফিট টেকিং করা উচিত কিছু। পরের দিকে মানে নিচে আসবে কত ভাই? যদি পড়ে যায় যদি তাহলে কত আসবে নিচে নিচে যদি ভাই? পরে শেয়ারটাকে আমরা কোথায় নামাবো একটু দেখি। দাঁড়া, যদি নিচে যদি নামে শেয়ারটাকে আমরা 120 টাকা এরকম জায়গাতে হয়তো প্রথম ধাক্কায় দেখতে পারি। তবে এই খারাপ মার্কেটেও শেয়ারটা তো খুব একটা পড়েনি দেখতে পাচ্ছি। জি জি। ওরকম খুব একটা পড়েনি, দেখা যাক আল্লাহ ভরসা। 128 টাকা 128 টাকা ভাঙলে পরে 123 টাকা সাপোর্ট, নেক্সট সাপোর্ট ওটা ভাঙলে পরে তখন আমরা আরো ও, নিচের দিকে 120 টাকা 22 টাকার দিকে নিয়ে আসবো, দেখা যাক আল্লাহ ভরসা। মার্কেট শেয়ারটা খুব জি একটা ভাই। পড়েনি। তো আমি শেষ করে দিলাম। ঠিক আছে ভাই। জি। জি।